5 জন সরকার প্রধানকে শপথ পড়াবেন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। ইতিমধ্যে তিনি রাষ্ট্রপতি হবার পরে প্রধানমন্ত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনাকে শপথ পড়াইছেন, এরপর ডেভিল ইনুসকে শপথ পড়াইছেন, তারপরে তিনি তারেক রহমানকে শপথ পড়াইছেন। অর্থাৎ ইতিপূর্বে বা ইতিমধ্যে 3 জনকে তিনি শপথ পড়াই ফেলছেন। আগামীতে আরো 2 জনকে তিনি শপথ পড়াবেন। এর মধ্যে আগামীতে সংসদ নির্বাচনে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে তাকে পড়াবেন, এবং সেই নির্বাচনে বিজয়ী হওয়ার পরে জননেত্রী শেখ হাসিনাকে তিনি নাকি শপথ পড়াবেন বা যে বিজয়ী হবেন তাকে পড়াবেন। একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করুন, দেখুন কি হয়। এমন ফেসবুকে লেখা আমি দেখতেছি, বেশ কয়েকজনে লিখতেছেন, বা আমি এমন লেখাটা আমার চোখের সামনে পড়লো। তারা কিসের জন্য এই লেখাটি লিখছেন বা কোন স্বপ্নে বা কোন ভিত্তির উপরে সেটা আমার জানা নাই। তবে ডেভিল ইনুসের সময় যখন প্রতিদিন সারা দেশে 11 জন করে গণহত্যার শিকার হইতো, পুরো দেশটা একেবারে একটা জাহান্নামের দেশে পরিণত হয়েছিল। গতবার রমজান মাসে গড়ে প্রতিদিন 6 জন করে গণধর্ষণের শিকার হইতো পবিত্র রমজান মাসেও। ঠিক এমন সময় সাধারণ মানুষ শুধু শেষ ভরসা সেনাবাহিনীর দিকে যখন তাকাইয়েছিল, তখনও কিন্তু অনেকেই বলতেন যে বর্তমান জামাই সেনার প্রধান অনেক কিছু ছিঁড়ে ফেলাবে, অনেক কিছু হইয়ে ফেলাবে, কিন্তু দিন শেষে আন্ডাটা করছে। যাই হোক, এখন কথা হচ্ছে যে তারা এখন এই লেখাগুলো কেন তারা বা কারা তারা, এটাও আমার জানা নাই। 24-এর সংসদ নির্বাচনে পাবনা থেকে কায়দা বেঁধে করে ঢাকায় এসে গণভবনে ঢুকলেন শাহাবুদ্দিন চুপ্পু। তিনি নেত্রীকে সালাম করতে গেলেন, নেত্রী পা সরাই ফেললেন। তিনি তখন একটু ভিতরে ভিতরে অনেক কষ্ট পাইলেন যে তিনি এখনো এমন কোনো ওয়াকাম করছে কিনা যে প্রধানমন্ত্রী তার সালাম গ্রহণ করলেন না, সইরে গেলেন। কিন্তু পরবর্তীতে সারপ্রাইজ, যিনি এমপি হইতেছিলেন তিনি হইয়া গেলেন রাষ্ট্রপতি। এই কথাটা ওনারই বলা, আমার না, এটা উনি নিজেই বলছেন। 24-এর 5 আগস্ট পরবর্তী সময় অন্ধকারাচ্ছন্ন দেশে তার থেকে শপথ নিয়ে একাধিকবার সংবিধান লঙ্ঘন করছে ডেভিল ইনুস। এই অভিযোগ তিনি নিজেই স্বয়ং করেছেন। এখন কথা হচ্ছে, তার কাছে শপথ নিয়ে তার অধীনস্থ থাকা ডেভিল ইনুস একাধিকবার সংবিধান লঙ্ঘন করলেন। তিনি কি পদক্ষেপটা নিয়েছিলেন, কি করেছিলেন? অর্থাৎ ডেভিল ইনুসের সংবিধান লঙ্ঘনের একজন প্রত্যক্ষ সহযোগী হিসেবেই ছিলেন আজকের এই রাষ্ট্রপতি। সাম্প্রতিক আজকে তিনি সংসদের মতো পবিত্র স্থানে দাঁড়াইয়াও যেভাবে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট এবং দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল, এমন কথা যখন তিনি বলতেছিলেন, আসলে এইগুলো যে আমাদের ঘরের মধ্যে থাকা আমাদের এই ব্যক্তিগণেরা যাদের সেই পায়ে সালাম দেওয়া থেকে শুরু করে যার প্রত্যাশা ছিল সামান্য রাষ্ট্রপতি, সামান্য এমপি হওয়ার, তাকে বসাই দেওয়া হলেও রাষ্ট্রপতি, মানে বিড়ালের গলায় ঝুনঝুনি বাজালে যা হয় আর কি। তো যাই হোক, এটা আমাদের ভুলের মাসুল হিসেবে আমি ধরে নিচ্ছি এটাই। কিন্তু খন্দকার মোস্তাককেও এভাবে, তিনি আওয়ামী লীগের একজন ভালো হেডমালা নেতা ছিলেন। পরবর্তীতে তাকে ব্যবহার করে বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে ইন্ডিপেন্ডেন্ট চালু করা, পরবর্তীতে তার পরিণতি কি হয়েছিল আমরা জানি। তার হাতে এখন কতটুকু কি আছে, তিনি কি করতে পারেন। কিন্তু এটাই সত্যি কথা, ইতিহাস কিন্তু তারে ক্ষমা করবে না। বদরুজ্জামান চৌধুরী বিএনপির মনোনীত রাষ্ট্রপতি ছিলেন। তাকে বলা হয়েছিল, সেই রাষ্ট্রপতিকে বলা হয়েছিল জিয়ার কবরে যাইয়া মানে মাথা নত করা, জিয়াকে স্বাধীনতার ঘোষক দাবি করা এবং একমাত্র মুক্তিযুদ্ধের মহানায়ক হিসেবে বলা। সেইটা কিন্তু সে মেনে নেয় নাই তখন। এতে করে কিন্তু তার রাষ্ট্রপতি চেয়ার ছেড়ে দিতে হয়েছিল। তিনি তার জন্য প্রস্তুত ছিলেন। ইতিহাসে এই সমস্ত ইতিহাসে এই ধরনের বীর মুক্তিযোদ্ধাদের নাম অবশ্যই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একটা কথা কি জানেন, উনি তো নিজের বলতেছেন যে উনি একজন নাকি বীর মুক্তিযোদ্ধা, কিন্তু ওনার এই কর্মকাণ্ড থেকে, ইভেন হচ্ছে এই যে মেজর আখতারুজ্জামান, এনাদের কর্মকাণ্ড থেকে কর্নেল ওলি, এটাই চিরন্তন সত্যি কথা হয় যে রাজাকার সারা জীবন রাজাকার, কিন্তু বীর মুক্তিযোদ্ধা সারা জীবন বীর মুক্তিযোদ্ধা থাকেন না। কারণ ব্যক্তি মানুষের একটা নৈতিকতা এবং নৈতিক যে চরিত্র এবং যে একটা চেতনা, এর আবার পরিবর্তন হয় কিভাবে। যে মানুষের নৈতিকতা থাকে না, সে যেভাবে যা কিছু করতেছে, আমি জানি না আগামীতে রাষ্ট্রপতি কি করবেন তিনি ক্ষমতায় থাকাকালীন। তবে তার ওই চেয়ারটা সারা জীবনের জন্য না, তাকে একটা সময় বঙ্গভবন ছাইড়ে দিতে হবে। 12 তারিখের কথিত প্রহসনের নির্বাচনে দেশের 60% জনগণ অংশগ্রহণ করে নাই, তথাপি তিনি ওই চেয়ারে থাকাকালীন যদি এই 60% জনগণের পক্ষ নিয়ে যদি কোনো কিছু না করে ওই চেয়ার ছাড়েন, এই দেশের জনগণ এবং আওয়ামী লীগের আপনারা যারাই আছেন না কেন, তারে দোয়া তুলসী পাতা বা চাপে পড়া স্ক্রিপ্ট নিয়ে বলতেছে রক্ষা করতে পারবেন না। এটাই চিরন্তন সত্যি কথা। কারণ তিনি খন্দকার মোস্তাকের কার্বন কপি, ইতিমধ্যে সেটা পরিচয় হইয়া গেছে, সেটা বহন করছে। এখন এই 60% যারা সেই নির্বাচনে অংশগ্রহণ করেন, অর্থাৎ বিদায়ের আগে দেশের 60% জনগণের জন্য যদি উনি কিছু করতে না পারেন, কিছু নাই বা করেন, এবং
এবং ঐতিহাসিক ইতিহাসে বিকৃত এবং স্বাধীনতা বিরোধীদের সাথে পক্ষ নিয়া উনি 24-এর 5 আগস্টের অন্যতম একজন মাস্টার মাইন্ড হিসেবে আখ্যায়িত হইয়া মোস্তাকের কার্বন কপি হিসেবে এই দেশের জনগণ ওনার বিচারে নিশ্চিত করে ছাড়বে। পৃথিবীর যে প্রান্তে যাক না কেন ছিঁড়ে ভিড়ে খাইয়ে বিয়ে একেবারে সেরা বেড়া বানাই ফেলাবে। এতে কোনো আওয়ামী লীগের ইচ্ছা ওনাকে রক্ষা করতে আপনারা পারবেন না। কারণ দেশের জনগণের বিরুদ্ধে যেই অবস্থান নিয়েছে, দেশের জনগণের বিরুদ্ধে যেই কথা বলেছে, তার পরিণাম শেষ অবধি কখনোই ভালো হয় নাই। সে যত বড় হ্যাডোমালা নেতাই হোক না কেন, এইটা চিরন্তন সত্যি কথা। জনগণ কিন্তু পিঠ দেয়ালে ঠেকে গেলে ওই বঙ্গভবনও বেশি সময় টিকে থাকা সম্ভব না। আর ওই বঙ্গভবন তার বাপ দাদার সম্পত্তি না যে তা ওইখানে আজীবন ওইখানে পড়ে থাকবে। অবশ্যই ওইখানে তাকে একটা সময় ছাড়তে হবে। যে জনগণ ক্ষমতায় বসাইতে পারে সেই জনগণ সেখান থেকে চাইনা হিসেবে নামাইয়া বিচারও নিশ্চিত করতে পারে। সেই দিন আর বেশি দূরে নাই ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।